বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন মোহাম্মদ ইউনিস। বৃহস্পতিবার রাত 9:20 স্থানীয় সময় অনুযায়ী বঙ্গভবনে দরবার হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস। তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং শপথ বাক্য পাঠ করার পর 16 জন অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে 13 জন শপথ গ্রহণ করেছেন, বাকি 3 জন দেশে নেই, তাই জন্য তারা শপথ গ্রহণ করেননি। তাদের শপথ গ্রহণ করানোর ব্যবস্থা পরে করা হবে। এবং বাংলাদেশের প্রধান হওয়ার পরেই মোহাম্মদ ইউনূস যে বার্তা দিয়েছেন, তিনি বলেছেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হটো। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচার হবে, নির্ভয়ে মত প্রকাশ করা যাবে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন মানুষ। বাংলাদেশের তরুণদের পক্ষে কিছুই অসম্ভব নয়, তাই তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন বলে মন্তব্য করেছেন ইউনূস। সেই সঙ্গে তিনি বলেছেন, সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্ররা। তো এখন প্রশ্ন হলো যে এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন যে সরকার তার প্রধান, তিনি ইতিমধ্যে আমরা যখন প্রতিবেদন করছি তাতে জানা যাচ্ছে ইতিমধ্যে তিনি তার মন্ত্রিসভার ডিস্ট্রিবিউটও করে দিয়েছেন। 27খানা দপ্তর তার নিজের কাছে রেখেছেন, বাকি মন্ত্রিসভা তিনি ডিস্ট্রিবিউট করেছেন। এখন প্রশ্ন হলো, এই মোহাম্মদ ইউনূস সত্যি কি বাংলাদেশের জনগণের দাবি মেনে তিনি তার শাসন অর্থাৎ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারবেন? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, প্রশ্ন যেটা যে ইউনূস তো নিলেন, আমরাও চাইছি সকলে বাংলাদেশ একটা স্থিতাবস্থা ফিরে আসুক, তাদের যে আভ্যন্তরীণ বিষয় সেই আভ্যন্তরীণ বিষয়। কিন্তু প্রশ্ন হলো, অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু, তার প্রতি যে অবমাননা হলো, তার জন্য কি হবে? শেখ হাসিনা হয়তো অন্যায় করেছেন, সাধারণ মানুষ তার বিচার করবেন, কিন্তু বঙ্গবন্ধু কি অন্যায় করেছেন? দেশকে তো তিনি স্বাধীনতা দিয়েছিলেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজাদা আরেকটি বিষয়, যে আমরা যেটা দেখলাম যে শপথে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি যখন শুনছিলাম সত্যি আমাদের শিহরণ জাগছিল। আমরা এপার বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, কিন্তু আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক। এবং সেই যে মানে জাতীয় সঙ্গীতের যিনি স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, তার মূর্তিকে যেভাবে ঘুরিয়ে দেওয়া হলো, তার মূর্তিকে যেভাবে ভাঙা হলো, সে বিষয়ে কেন ইউনূস কোনো কথা বললেন না? তাহলে কি মোহাম্মদ ইউনূস কোথাও বাংলাদেশের এই স্বৈরাচারী যে ব্যবস্থা তার প্রতিবাদ তিনি করলেন না? তিনি শান্তি ফেরানোর কথা বলছেন, কিন্তু যে বিষয়গুলো হলো, তিনি কি আদৌ শান্তি ফেরাতে পারবেন বলে মনে হয়? কি বলবেন? হ্যাঁ বিপ্লব, দেখুন যে মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশের যে আধুনিক অর্থনীতি সেক্ষেত্রে তার একটা বড় অবদান আছে। তিনি মাইক্রো ক্রেডিট মুভমেন্টের সঙ্গে জড়িত এবং বহু মহিলা সেইখান থেকে মাইক্রো ক্রেডিটের থেকে তারা সুবিধা পেয়েছেন, তাদের ক্ষমতায়ন ঘটেছে। এটা নিঃসন্দেহে সারা বিশ্ব জানে। তার জন্য গ্রামীণ ব্যাংক এবং ওনাকে নোবেল পিস প্রাইজে ভূষিত করা হয়েছে 2006 সালে। তিনি বাংলাদেশে একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। কারণ না, বাংলাদেশে যদি বলতে হয় যে স্বচ্ছ ব্যক্তিত্ব, তাহলে মোহাম্মদ ইউনূসের নাম চলে আসে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওনার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খুবই খারাপ ছিল। বহু কেসে ওনাকে জর্জরিত করেছেন, নানান অভিযোগ আছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু। সেগুলো সত্য কি মিথ্যা আমরা এখনো জানি না। কেস হয়েছে এটা আমরা জানি। উনি দেশ থেকে বাড়ি বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছিল, এটাও আমরা জানি। উনি প্যারিসে ছিলেন, কোথাও বলছে উনি অলিম্পিক দেখতে গেছিলেন, কেউ বলছে অসুস্থ ছিলেন। যাই উনি এসেছেন, ওনাকে ছাত্রদের দাবি ছিল ওনাকে দায়িত্ব দেওয়ার, মিলিটারিরা তাই শুনেছে।
এখন প্রশ্ন হচ্ছে যে দায়িত্বটা ওনাকে দিলেন মিলিটারি। এখন মিলিটারির সংবিধানে তো কোনো ভূমিকা নেই না। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে প্রথমে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল সংবিধানের কোনো প্রভিশন ছিল না। পরবর্তীকালে 13 নম্বর সংশোধনী অনুযায়ী সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন থাকে, তারা নির্বাচনটাকে যাতে সুস্থভাবে হয় সেটাই দেখবে। মানে নির্বাচনের সময় কোনো সরকার থাকবে না, কোনো তাহলে দলের অ্যাডভান্টেজ থাকে, ভালো আইডিয়া, খুব সুন্দর। কিন্তু 15th অ্যামেন্ডমেন্টের পরে শেখ হাসিনা 2011 সালে সেটা কিন্তু উঠে যায়। মানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রভিশন সংবিধানে নেই। এখন যেভাবে সংবিধান ভারতবর্ষে বা পৃথিবীর বড় বড় মানে গণতান্ত্রিক দেশে সংবিধান নিয়েই সবকিছু করতে হয়, বাংলাদেশে বোধ হয় সেটা খুব একটা কার্যকরী নয়। তা না হলে মিলিটারি কে দায়িত্ব দিয়ে এসে কাজ করার আমি আজও বুঝলাম না। তাই হোক, তারা করেছে, এখন সারা বিশ্ব মেনে নিয়েছে। আমরাও নতুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে তাকে আমরা ধন্যবাদ দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, আমাদের বিরোধী নেতা রাহুল গান্ধী তিনিও পাঠিয়েছেন। ভারতবর্ষের তরফে ভারতবর্ষের তরফে সম্পূর্ণ স্বীকৃতি ওনার আছে। এখন আমরা অনেকেই ভেবেছিলাম যে উনি উনি নিশ্চয়ই মানে বাংলাদেশে একটা শান্তি আনবেন, উন্নয়নের আর এক দিক খুলে দেবেন। কিন্তু এসেই যে কথা বললেন যে সেকেন্ড মানে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, সেকেন্ড রেভলিউশন আফটার ইন্ডিপেন্ডেন্স, এইটা ঠিক বোঝা গেল। এই যে ঘটনাগুলো ঘটেছে, উনি কাকে বিপ্লব বলছেন? স্টুডেন্টদের বারবার ধন্যবাদ দিচ্ছেন। স্টুডেন্টদের দুই প্রতিনিধিকে আমরা দেখলাম যে একেবারেই মন্ত্রিসভায় বা কেয়ারটেকার গভর্নমেন্ট বা অ্যাডভাইসারি বোর্ডে রাখা হয়েছে। আপনি এতদিন হয়তো দায়িত্ব তারা পেয়ে গেছেন, দায়িত্ব পেয়ে গেছে ইতিমধ্যেই। হ্যাঁ দায়িত্ব পেয়ে গেছে তো নিশ্চয়ই, শপথ দিয়েছে, দায়িত্ব তো পাবে। এবং যারা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু সুপ্রদীপ চাকমা, তিনি একজন বিসিএস অফিসার, মানে বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসার, পরে বহু দেশে অ্যাম্বাসেডার ছিলেন, রাষ্ট্রনায়ী কূটনীতিক ছিলেন বাংলাদেশের হয়ে। তাকে দেখেছি রাখা হয়েছে। চিট্টাগং হিল ট্র্যাকেটের বোধ হয় উনি শেষের দিকে চেয়ারম্যান হয়েছিলেন। রাজনৈতিক একজন আমলা, তাকে রাখা হয়েছে। তিনি শপথ এখনো নেননি, বলছেন বাইরে আছে। আর একজন দেখা গেল যে যিনি একজন সাইকিয়াট্রিক, ময়মনসিংহ ন্যাশনাল মেন্টাল হেলথের বিধান রায় বলে, তাকেও রাখা, তারাও শপথ নেননি। যাই হোক, যে প্রশ্নটা এসেছে, যারা গেছেন তাদের ক্রেডেনশিয়াল যতটুকু জানা গেছে, তারা মোটামুটি ভাবে স্বচ্ছ চিন্তাধারার মানুষ। কিন্তু তাদের যারা বসিয়েছে তাদের তো একটা এজেন্ডা আছে, এবং সংবিধান তো এই দায়িত্ব কাউকে দেয় না। গণতান্ত্রিক দেশে মিলিটারি বলছে এটা আমার দায়িত্ব বলে বসিয়েছে, এবং তারা শপথও নিয়েছে। এ নিয়ে উচ্চ বাচ্চা কেউ করছে না, বোঝাই যাচ্ছে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। এখন যারা মিলিটারি, তাদের ভূমিকাটা এখন প্রশ্নের দিকে দাঁড়াচ্ছে। আমরা দেখলাম যেভাবে গণভবন বা প্রধানমন্ত্রী নিবাস যেভাবে লুণ্ঠন করা হয়েছে, অসম্মান করা হয়েছে দেশের তদানীন্তন প্রধানমন্ত্রীকে। তার তিনি থাকলে তো কি ঘটতো আমরা জানি। 75 সালে তার বাবাকে যা করা হয়েছিল সেটা সেই জিনিসটা হয়তো করতে পারত। তো সেটা অত্যন্ত নিন্দার কাজ। একই সঙ্গে আপনি বললেন বঙ্গবন্ধুর মানে যে স্ট্যাচু, সেটাকে ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, রবীন্দ্রনাথের মুখে অসম্মান করা, তার মূর্তি ভেঙে দেওয়া, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটাও সেটা ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, এবং বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের যারা কর্তার ব্যক্তি অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে কথা বলেন, তাদের উপর আক্রমণ আমরা দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষকে মেরে ফেলা হয়েছে নৃশংসতা। একদম আমরা যে জিনিস তালিবানি ব্যবস্থায় দেখেছি, সেই জিনিসটাও আমরা দেখেছি। নানা সে কথা বলে আমি যারা শুনছেন তাদের কষ্ট দিতে চাই না, আমিও কষ্ট পেতে চাই না। যে জিনিস দেখা গেছে সেটা কিন্তু অত্যন্ত কোনো সভ্য দেশে মানে গণতান্ত্রিক দেশে হওয়া উচিত নয়। তালিবানি ব্যবস্থায় তো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তালিবানি অনেকে মনে করছেন এই যে পৌত্তলিকতা মানে বিরুদ্ধে যে কাজকর্মগুলো দেখা গেল মূর্তির নামে, তাহলে যারা পৌত্তলিকতাকে মানে না তারাই কি এখন ক্ষমতা দখলে এলো?
আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখলাম কোরআন পাঠ হলো, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ হয়েছে, কারোর কিছু বলার নেই। কিন্তু সেখানে অন্য ধর্মের বা হিন্দুদের বা বৌদ্ধদের কিছু করলে বোঝা যেত যে সংখ্যালঘুদের প্রতি একটা নিষ্ঠা আছে, সেগুলো আমরা দেখলাম। সুতরাং এখন তো বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক নয়, হয়তো সেটা অপেক্ষা করছে ক্ষণিকের, সেগুলোও ঘটে গেল। মোহাম্মদ ইউনূস একজন, আমি বহুবার ওনার সঙ্গে দেখা করেছি, অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে আমার মনে হয়েছিল। তার একটা চিন্তা ভাবনা রয়েছে কি করে গরিব মানুষকে একটা আর্থিক উত্তরণ করা যায়, অনেকটাই করতে পেরেছে। আমি অত্যন্ত অত্যন্ত মানুষটাকে শ্রদ্ধা করি। তো বহুবার আমি বাংলাদেশে গেছি, গ্রামীণ ব্যাংকে তাদের ইভ্যালুয়েশন করতে হয়েছে কি তাদের পারফরমেন্স। সুতরাং এই ব্যক্তি সম্বন্ধে আমার মানে কোনো খারাপ ধারণা কখনোই ছিল না। কিন্তু কিন্তু প্রশাসক হিসেবে আমার রাজাদা প্রশ্ন, প্রশাসক হিসেবে মানে উনি অর্থনীতিবিদ, অর্থনীতি নিয়ে খুব ভালো কাজ করেছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সবই মানলাম, কিন্তু তার পক্ষে কি দেশ চালানো সহজ হবে আপনি প্রশাসক হিসেবে? না, দেখুন, যেটা গ্রামীণ ব্যাংক যেটা ইনস্টিটিউশন উনি চালিয়েছেন সেটা একটা ব্যাপক বিরাট অর্গানাইজেশন। হুম। সেই দিক থেকে যে একেবারে প্রশাসনিক দক্ষতা নেই তা বলা যাবে না, সেটা হয়তো রয়েছে। কিন্তু ওনার বয়সও হয়ে গেছে, বেশ যথেষ্ট, 84 মতন বয়স হয়েছে। এখন এই বয়সে যে ধরনের দৌড়ঝাঁপ করার প্রয়োজন আছে, সেটা কতটা করতে পারবেন আমি সত্যি জানি না। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন যে উনি কি সত্যি সেটা করতে চাইবেন, না যারা ওনাকে বসিয়েছে তাদের এজেন্ডাই ফুলফিল করবে। একদম। এবং উনি যখন বলছেন রেভলিউশন, সেকেন্ড রেভলিউশন যখন বলছেন, তার মানে এই যে ভ্যান্ডালিজম ঘটে গেল, এই যে নিরীহ মানুষকে হত্যা করা হলো, সে পক্ষের প্রক্রিয়া হয়তো এখনো চলছে, আহ যেভাবে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হলো, সেটাকে উনি রেভলিউশন বলছেন কিনা, সেইটা যদি উনি রেভলিউশন বলে থাকেন তাহলে কিন্তু ওনার কথাবার্তার মধ্যে একটা, আমরা কিন্তু বিপদের সন্ধান পাচ্ছি। যে যেভাবে মিলিটারি, বোঝাই যাচ্ছে মিলিটারি নীরব ছিল, অথবা সরব ছিল কিনা জানি না। মিলিটারিকে আমরা জানতে পারি যখন তাদের পোশাক থাকে, জলপাই পোশাক থাকলে বুঝি মিলিটারি, সে না থাকলে আমরা তো মিলিটারি বুঝতে পারছি না। এখন মিলিটারি পোশাকহীন অবস্থায় কাজ করেছে কিনা সেটাও আমাদের জানা নেই। সুতরাং মিলিটারির ভূমিকাটা আমাদের কাছে সংশয়ের মধ্যে রাখছে। আমি বারবার বলতাম যে বাংলাদেশে যখন সামরিক অভ্যুত্থানগুলো যখন ঘটেছিল, তখন যারা নেতৃত্ব দিয়েছিল তারা ব্রিটিশ যুগে তারা এডুকেটেড, বা পাকিস্তানের মিলিটারি দ্বারা তারা এডুকেটেড, ট্রেইনড। কিন্তু এখন যারা মিলিটারি জেনারেল হয়েছে, তারা তো স্বাধীন বাংলাদেশে ট্রেইনড, 72 সালের পরেই তারা ট্রেন্ড হয়েছে, তাদের তো আর অন্যভাবে প্রশিক্ষিত হবার জায়গা নেই। হুম। গণতান্ত্রিক ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকার কথা। কিন্তু যে কাজটা তারা করলেন, যে জিনিসটা তারা করলেন, তাতে কিন্তু সংশয় কিন্তু লেগেই থাকছে যে তারা কি প্রক্রিয়ার মধ্যে তারা করলেন। দেশে যদি দেখেন যে 2008 সাল থেকে যতগুলো নির্বাচন হয়েছে, 8-এর নির্বাচনটা তো কেউ বলবে না যে সেটা মানে রিগড হয়েছে। পরবর্তী নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। সেখানে সবচেয়ে বড় পার্টি তো আওয়ামী লীগ, এবং বিএনপি বা জামাত, এদের তো ভূমিকা খুবই খুবই অল্প। কিন্তু উনি উনি আওয়ামী লীগকে ডাকলে, সর্বদলীয় যে সমস্ত বৈঠক ইত্যাদি ঘটলো, সেখানে উনি আওয়ামী লীগের কারোকেই ডাকলেন না, বা তারা তারা আসার মতো তাদের নিরাপত্তা দিতে পারলেন না। এবং তারাই হচ্ছে যে, হ্যাঁ, জনতার একটা বড় অংশের হচ্ছে তাদের রিপ্রেজেন্টেশন রয়েছে, ছিল। এই মুহূর্তে কি আমি বলতে পারবো না। সুতরাং মাঝে মধ্যেই মনে হচ্ছে যে আর্মি হয়তো এসেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট তো নির্বাচন করার জন্যই এতকাল আমরা জানি। এখন এই গভর্নমেন্ট যদি দীর্ঘস্থায়ী করার মিলিটারি চেষ্টা করে, তাহলে বুঝতে হবে মিলিটারি নিজের স্বার্থে সেটা করার চেষ্টা করছে, এবং সেটা সম্ভব নয়। দেখুন, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, স্বৈরাচার বলছে কি, বলছে কেন যে নির্বাচনে তারা অংশ নিতে পারেনি। হ্যাঁ, আমরা জানি 2008-এর নির্বাচনের পরে 2014 যখন নির্বাচন হলো, বা 2018 নির্বাচন হলো, যখন আমরা দেখেছি যে এবং 2024-এ যে এবছরে গোড়ায় যে নির্বাচন ঘটেছে, সেখানে ব্যাপকভাবে মানে ছাত্র যুবর অংশগ্রহণ ছিল না, ভোট দেওয়ার সুযোগই ছিল না। তাদের একটা দুঃখ ছিল যে ভোট ব্যাপারটাই বুঝলাম, তাই জন্যই তারা মনে করছে স্বৈরাচার।
এখন সেই ভোটটাই যদি না হয় তাহলে তো এরাও স্বৈরাচার হয়ে যায়, একটা স্বৈরাচার থেকে আরেকটা স্বৈরাচার এলো। অর্থাৎ হ্যাঁ, মানে সুতরাং একটা বিপদকে তাড়াতে গিয়ে অন্য বিপদকে ডেকে আনা একটা। ঠিক। হ্যাঁ, এই জায়গাটাতেই যে প্রশ্ন যে মোহাম্মদ ইউনিস তিনি কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন? কারণ আমরা এখনো দেখছি ভারত বাংলাদেশ সীমান্তে বহু মানুষ তারা অপেক্ষা করছেন আমাদের রাজ্যে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গে ঢোকার জন্য। আমরা যেটা কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে দেখছিলাম যখন এই প্রতিবেদন করছি, শীতলকুচিতে নদী পেরিয়ে লোক নদীর জলের ওপর দিয়ে চলে আসছে, তারা অপেক্ষা করছে ভারতবর্ষে তারা ঠাঁই নেবে। এখন প্রশ্ন হলো এই যে সংখ্যালঘু মানুষের মনে তারা কি ফেরাতে পারবেন মোহাম্মদ ইউনিস সংখ্যালঘু মানুষকে তাদের আহ মনে একটা যে না তোমরা এখানে বিপদ তোমাদের নেই, তোমরা শান্তিতেই এখানে বসবাস করতে পারবে, তাদের মনে আস্থা ফেরাতে পারবেন? অন্যদিকে যে ঘটনা ঘটে গেল পরপর, তিনি যে যেটা বলছেন রেভলিউশন, দ্বিতীয় সেকেন্ড রেভলিউশন, তো এই দ্বিতীয় রেভলিউশন মানেটা কি সেটা জানি না। কারণ তিনি এই যে অর্থনীতি তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, তিনি তো স্বাধীন বাংলাদেশেই তার সেই অর্থনীতি তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সেই জায়গা থেকে তিনি কি করে আবার দ্বিতীয় মানে সেকেন্ড রেভলিউশন বলছেন, এটার মধ্যে কিন্তু প্রশ্ন আছে। দ্বিতীয়ত যে আওয়ামী লীগ, তাদের কিন্তু একটা বড় অংশ হয়তো নির্বাচনে কোথাও অনেকেই ভোট দিতে পারেননি, অভিযোগ তো রয়েছে, নির্বাচন ঠিকমতো হয়নি নিশ্চয়ই, কিন্তু তা বলে যে একটা বড় অংশ কিন্তু রয়েছে এবং তাদের বহু মানুষকে তাদের সমর্থককে পিটিয়ে, নেতাদের পিটিয়ে হত্যা করা হয়েছে, সেগুলো কি হবে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে বাংলাদেশের শান্তি ফেরাতে মোহাম্মদ ইউনিস তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি কি আদৌ শান্তি ফেরাতে পারবেন? এই অনেকগুলো প্রশ্ন এখন কিন্তু দানা বাঁধছে। কিন্তু তাকে তো সময় দিতেই হবে, আমরাও দেখব। আর আমরাও চাই যে প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের বিশেষ করে আমাদের তো আরো বেশি, আমাদের প্রতিবেশী দেশ, সেই সঙ্গে হচ্ছে যে আমাদের পাশের পড়শি, এবং আমাদের ভাষা সংস্কৃতি সব এক, সেই জায়গা থেকে আমরা চাইবো বাংলাদেশের দ্রুত শান্তি ফিরুক। আমরাও আশা করবো যে নিশ্চয়ই মিলিটারি তাকে বসিয়েছেন এবং তিনি শপথ নিয়েছেন, তিনি প্রায় বলা যায় যে প্রধানমন্ত্রী সমতুল্য সমস্ত কিছু পেয়েছেন, মন্ত্রিসভাও প্রায় গঠন করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের দ্রুত শান্তি ফিরবে, এটাই আমাদের আশা। আগামী দিনে আমরা নজর রাখবো যে সত্যি তার যে প্রশাসনিক ক্ষমতা সত্যি কতটা, এবং তিনি কতটা বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন, এবং ভারত বাংলাদেশ মৈত্রী যে সম্পর্ক, সেই সম্পর্কেও দ্রুত উন্নতি ঘটবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।